সংবাদের সাথে আছি আমি কাজী আসিফুজ্জামান। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আজ আসামিদের আত্মপক্ষ সমর্থন শেষ হয়েছে। আগামীকাল হবে যুক্তিতর্ক উপস্থাপন। এর আগে সকালে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আসামিদের আনা হয়। এর আগে মঙ্গলবার সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। সাক্ষ্য দেন রামিসার বাবা, মা, বোন ও তদন্ত কর্মকর্তা সহ 16 জন। রাষ্ট্রপক্ষের আইনজীবী দাবি করেন, সাক্ষীদের জবানবন্দিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রতিষ্ঠিত হয়েছে। গত 24শে মে আদালতে এই মামলার অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। অভিযোগপত্রে সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ, হত্যা এবং তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অপরাধে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। আমরা এই বিষয়ে সর্বশেষ তথ্য জানতে চলে যাচ্ছি। মহানগর দায়রা জজ আদালতে রয়েছেন আসামি পক্ষের আইনজীবী, ব্রিফিং করছেন। আমরা চলে যাচ্ছি, আমাদের সহকর্মী দিলশাদ অ্যানি রয়েছেন। যে কিছুক্ষণ আগে আমরা যেটা দেখেছি যে আসামি পক্ষের আইনজীবী কথা বলেছেন, আসলে উনি তেমন কিছু বলেননি। উনি আসলে আমরা যেটা দেখেছি যে কথা উনি অনেকটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। আমরা সাংবাদিক যারা ছিলাম তারা বলেছি, আপনারা যখন ব্রিফিংয়ে এসেছেন সেহেতু কী তথ্য পেয়েছেন, কী কী জেনেছেন। তিনি যেটা বলেছেন যে সাংবাদিকদের আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে আপনারা যা শুনেছেন আমিও সেটাই শুনেছি। বারবার জিজ্ঞেস করবার উনি যেটা বলেছেন যে আসলে এর আগে আইনজীবী যারা আছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং বিশেষভাবে যে নিযুক্ত করা হয়েছিল সরকারের পক্ষ থেকে রামিসার এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে আইনজীবী নিয়োগ করা হয়েছে, সে আইনজীবীও কিন্তু এর আগে বলেছেন যে প্রথম যে প্রধান আসামি সোহেল রানা তিনি স্বীকার করেছেন যে ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে এর আগেও তিনি নিজেকে নির্দোষ দাবি করেছিলেন, কিন্তু যখন অন্যান্য যারা সাক্ষী রয়েছেন তদন্ত কর্মকর্তা থেকে শুরু করে এবং যিনি ফরেনসিক রিপোর্ট তৈরি করেছেন যেই চিকিৎসক, তিনিও সাক্ষী দিয়েছেন। তিনি সাক্ষী দেওয়ার পর এর পরবর্তীতে যেটি হয়েছে অভিযুক্ত যে সোহেল রানা যিনি আছেন, সোহেল রানা তারপরে তিনি স্বীকার করেছেন এবং আদালতের কাছে ক্ষমা চেয়ে তার দোষ স্বীকার করেছেন। আর স্বপ্না, তার স্ত্রী স্বপ্নার বিষয়ে যেটি আমরা জানতে পেরেছি যে স্বপ্না তার অপরাধের, তার যে স্বামী সোহেল রানার যে অপরাধ ছিল সেই অপরাধের সহযোগিতা করার অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। তো আর আগামী সপ্তাহের মধ্যেই, আগামী সপ্তাহের প্রথম দিকেই যিনি আছেন মহানগর দায়রা জজের যিনি পিপি আছেন, তিনি বলেছেন তিনি আশা করছেন যে আগামী সপ্তাহের প্রথম দিকে রামিসা হত্যাকাণ্ডের মামলার রায় হয়ে যাবে। আর বিশেষভাবে যাকে নিযুক্ত করা হয়েছে বিশেষ পিপি আজিজুর রহমান দুলু, তিনিও তার বক্তব্যে বলেছেন যে এই যে মামলার যে বিষয়টি, এই আসামি যারা আছেন তাদের অভিযোগ অনেকটাই প্রতিষ্ঠিত হয়ে গেছে। তারাও আশা করছেন যে দ্রুত এর বিচার কাজ সম্পন্ন হবে এবং ওমর ফারুক যিনি আছেন মহানগরের পিপি যিনি আছেন, তিনিও একই কথা বলেছেন এবং তিনি আরেকটা বিষয় যোগ করেছেন যে রামিসার হত্যাকাণ্ডের যে বিষয়টি সারা দেশে ব্যাপক আলোড়ন তুলেছে এবং সবার মনে দাগ কেটে গিয়েছে, এর মামলার যে বিচার হবে সেটা অনেকটা দৃষ্টান্ত হয়ে থাকবে। তো এই ছিল এখানকার সবশেষ তথ্য। এতক্ষণ ছিলেন দিলশাদ অ্যানি। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর 6 দফা কর্মপরিকল্পনা তুলে ধরেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। মঙ্গলবার অধিবেশনের আনুষ্ঠানিক বক্তব্যে বৈশ্বিক শান্তি, টেকসই উন্নয়ন এবং মানবাধিকার ও বহুপাক্ষিক সহযোগিতা জোরদারের 6 দফা কর্মপরিকল্পনা তুলে ধরেন তিনি। বক্তব্যে তিনি বর্তমান সময়ে জাতিসংঘের নানা চ্যালেঞ্জ ও আর্থিক সংকটের কথা তুলে ধরেন এবং এসব চ্যালেঞ্জ মোকাবেলায় সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় শান্তি ও নিরাপত্তা ইস্যুকে অন্যতম অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন তিনি। বক্তব্যে বাংলাদেশের শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ অবদানও তুলে ধরেন খলিলুর রহমান। একই সঙ্গে শান্তিরক্ষা কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। বাগেরহাটের খানজাহান আলী রহমতুল্লাহি আলাইহির মাজার সংলগ্ন দিঘি থেকে শিশু ফাতেমার মরদেহ উদ্ধারের পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মাজারে আসা দর্শনার্থীরা। পাশাপাশি দিঘির কুমিরের পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করার দাবিও জানান তারা।
ফাতেমার এই হাসিমাখা মুখ আর দেখা যাবে না, কারণ বাগেরহাটের খান জাহান আলীর মাজারের দিঘি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। কুমিরের আক্রমণে নিহত হয় 7 বছরের শিশু ফাতেমা। মাজারে আসা দর্শনার্থীদের কাছে গিয়ে গান গেয়ে পাওয়া অর্থ দিয়েই চলত ফাতেমার জীবন। তার মরদেহ উদ্ধারের পর শোকে স্তব্ধ এলাকাবাসী। গত 8 এপ্রিল একই দিঘিতে কুমিরের আক্রমণে একটি কুকুর মারা যায়। সে সময় দেশজুড়ে নানা সমালোচনা হয়। কুমিরের পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করা এবং মাজারে আসার দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি স্থানীয়দের। গতকাল রাতে একটি বাচ্চাকে কুমিরে নিয়ে গেল, কিছুদিন আগে একটি কুকুরকে নিয়ে গেল, এর আগেও বহু লোক এভাবে অকালে প্রাণ হারাচ্ছে। কিন্তু আমরা যতদূর জানি খান জাহান আলীর মাজারটি মূলত ছিল কালা পাহাড় এবং ধলা পাহাড়ের জন্য। তারাই যখন নেই তখন কি বন্যপ্রাণীর কোনো প্রয়োজন এখানে আছে? মুরগি দিলে সে মুরগি তো 7 পা উঠে যায়, সেই মুরগি তো পরবর্তীতে তো আর দেওয়া হয় না। এই জন্যই তো ওরা সবসময় ক্ষুধার্ত থাকে, যখন যারে পায় তখন তারই খায়। যদি কুমিরদের পেট করে রাখা যায় তাহলে মনে হয় আর কাউকে ওরা আক্রমণ করবে না। কিন্তু এখন যদি আমরা এই দিঘির থেকে কুমির সরিয়ে নিই তাহলে ঐতিহ্যের একটা অংশ আমরা হারিয়ে ফেলবো। জেলা প্রশাসক মহোদয় এবং আমাদের মাজার কমিটি আমরা বসে হাজার হাজার লোক যে প্রতিদিন যে ভিজিটাররা বিদেশি বা দেশি বিদেশি লোক যারা মাজারে আসে তাদের নিরাপত্তা বিষয়টা নিশ্চিত করে কিভাবে এটাকে ভালো করলে ভালো হয়, যে কুমির থাকতে পারে বা জনগণের ক্ষতি হয়, মাজার ঐতিহ্য নষ্ট হয়, এবার অবশ্যই আমরা ব্যবস্থা নেব। এদিকে মাজারের দিঘিতে কুমির রাখা হবে কিনা সে বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আপাতত এই ঘাটকে নিরাপদ করা, এই দিঘিকে নিরাপদ করা পর্যন্ত আমাদের এই কুমিরকে অন্যত্র স্থানান্তর করার বিষয়ে আমরা 2-1 দিনের মধ্যে আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি। ততক্ষণ পর্যন্ত এই দিঘি পর্যটকদের জন্য নিরাপদ না হচ্ছে, আমরা এখানে আরও আমাদের পাহারা বা আমাদের যে এখানে স্বেচ্ছাসেবী তারা নজরদারি করবে। এখন সবার নজর জেলা প্রশাসকের সিদ্ধান্তের দিকে। আফরিদ হাসান, দীপ্ত, বার্তা কক্ষ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ভঙ্গুর যুদ্ধবিরতি ও চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যে আবারও নতুন করে পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। হরমুজ প্রণালীর গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে আত্মরক্ষামূলক অভিযান চালানোর তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র। দ্বীপটিতে দফায় দফায় বিস্ফোরণের খবর দিয়েছে ইরানি গণমাধ্যমও। পাল্টা জবাবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। যদিও সেন্টকমের দাবি, ইরানের হামলা মাঝপথেই প্রতিহত করা হয়েছে। এর ফলে ওয়েস্ট এশিয়া জুড়ে নতুন করে যুদ্ধের তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এছাড়া ওমান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা জবাবে মার্কিন ইসরায়েলি সংশ্লিষ্ট কার্গো জাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন জিলহজ মাসের শেষ ভাগ ও মহরমের শুরুর দিকে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB জানায়, খামেনিকে দাফনের জন্য 3 দিন ব্যাপী রাষ্ট্রীয় অনুষ্ঠানের পরিকল্পনা করেছে দেশটি। আগামী 2 সপ্তাহের মধ্যে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে। তেহরানের উপসিটি মেয়র জানিয়েছেন, তেহরানের পাশাপাশি ধর্মীয় শহর কোম এবং মাশহাদে জানাজা অনুষ্ঠিত হবে এবং পরিবারের সুপারিশের ভিত্তিতে মাশহাদের ইমাম রেজার মাজারে প্রয়াত সর্বোচ্চ নেতার দাফন সম্পন্ন হবে। তিনি আরও জানান, তেহরানে 24 ঘন্টা ব্যাপী একটি বিশেষ শোক অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে, যেখানে প্রায় 2 কোটি মানুষের অংশগ্রহণ হতে পারে। এবারে গ্লো অ্যান্ড লাভলি সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2026। সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে অভিজ্ঞ ডিফেন্ডার শিউলি আজিমের মায়ের মৃত্যুতে কাল নির্ধারিত অনুশীলন বাতিল করা হয়। তবে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিয়েছে নেপালের মেয়েরা। আজ বিকাল 5টায় গোয়ার ফতোদা স্টেডিয়ামে প্রথম সেমিতে মুখোমুখি হবে 2 দল। ব্যাম্বোলিম অ্যাথলেটিক্স গ্রাউন্ড, এই মাঠেই অনুশীলনের কথা ছিল বাংলাদেশ নারী ফুটবল দলে, কিন্তু ডিফেন্ডার শিউলি আজিমের মার মৃত্যুতে থমকে গেছে প্র্যাকটিস। নেপালের বিপক্ষে সাফের ফাইনাল ওঠার মিশনের আগে এই শোক শক্তিতে রূপান্তর করাই হবে নারী দলের
পেশাদারিত্বে প্রমাণ। খেলোয়াড়দের পেশাদারিত্বের অভাব আর মাঠের ভুলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারেনি, তবে সেমিফাইনাল একটি নতুন দিন। বাংলাদেশ অবশ্যই ঘুরে দাঁড়াবে। বিপরীতে অনুশীলনে সঠিক সময় হাজির নেপাল নারী ফুটবল দল। 7 আসরে অংশ নেওয়া দলটির নামের পাশে 6 বারই রানার্স আপের তকমা। বিশেষ করে শেষ 2 আসরে ঘরের মাঠে তারা হেরেছে বাংলার মেয়েদের কাছে। সাবিত্রীকে ছাড়া মাঠে নামতে হবে আমাদের। এখানে কিছুটা হলেও ঘাটতি থাকবে। আমরা এই গ্রুপের চ্যাম্পিয়ন, এখন এটাই আমাদের শক্তি। ঘরের মাঠে রাখতে পারেনি সাফের শিরোপা, পরের মাঠে কি পারবে সেই প্রশ্ন থেকেই যায়। কোচের মতে দল এখন আগের চেয়ে অনেক ভারসাম্যপূর্ণ। বাংলাদেশের বিপক্ষে খেলতে নামলে নিশ্চিত করে বলা যায় না জিতবো। আমাদের এখন আগের চেয়ে ভালো খেলোয়াড় রয়েছে, যা ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে। বাংলাদেশের বিপক্ষে মাঠের লড়াইটা সমানে সমান হবে এমনটাই মনে করে নেপালের টিম ম্যানেজমেন্ট। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, গোয়া, ভারত। এ ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।